ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করছি সিডিপি ক্লাস 2 নম্বর ক্লাস নিয়ে। আমরা আগে একখানা ক্লাস আমরা ঠিকঠাক ভাবে আলোচনা করেছি, সেখানে দেখবে অবশ্যই আমাদের সিডিপির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। 25খানা কোশ্চেন শুধু ওখানে ধরলে হবে না, যে 25খানা মধ্যে আমরা কিন্তু অনেকগুলো বেসিক ধারণা আমরা পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা 24-এর টেটের যাদের টার্গেট রয়েছে তারা কিন্তু ভালো অ্যান্সার করতে পারবে। এখন থেকে তোমরা প্রস্তুতি নাও। 2-3 মাসে পরীক্ষা নোটিফিকেশনে 2-3 মাসে কিন্তু প্রস্তুতি হয় না, সেখানে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। সেজন্য বলছি তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করবে, অবশ্যই তোমাদের উপকারে আসবে। চলো ক্লাসটা শুরু করি। টিডব্লিউএস একাডেমি অ্যাপে যারা এখনো পর্যন্ত পেইড ব্যাচে আমাদের 2024-এ শুরু হবে, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ ডাউনলোড করনি তারা অবশ্যই ডাউনলোড করে নেবে। 1 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষণ প্রক্রিয়া নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয়? শিক্ষণ প্রক্রিয়া নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয়? সংস্থান এবং ডায়াগনস্টিক মূল্যায়ন, গঠনমূলক মূল্যায়ন এবং ডায়াগনস্টিক মূল্যায়ন, গঠনমূলক এবং সংক্ষিপ্ত মূল্যায়ন, সংস্থান এবং গঠনমূলক মূল্যায়ন। শিক্ষণ প্রক্রিয়ায় কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয়? ভালো করে পড়ে উত্তর করবে, কারণ সিডিপির ক্ষেত্রে মুখস্থ বিদ্যা একটু কম লাগে, এখানে একটু বেসিক ধারণা লাগে। এবং এখানে যারা অবশ্যই তোমরা যারা দেখছো তারা আশা করব যে ডিএলএড করছো বা কমপ্লিট করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভেবে চিন্তে উত্তর করার চেষ্টা করবে, তারা কিন্তু সঠিক উত্তর পাবে। শিক্ষণ প্রক্রিয়া নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয়? ভালো করে লক্ষ্য করে দেখবে, শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় আমাদের গঠনমূলক মূল্যায়ন এবং ডায়াগনস্টিক মূল্যায়ন। এই জিনিসটা কিন্তু আমাদের ব্যবহার করা হয়। যে গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থী, আমি এর আগের সিডিপিতে আমি বলেছিলাম যে গঠনমূলক মূল্যায়নটা কি, যে কোনো কাজ চলাকালীন কাজের নীতি, উৎকর্ষতা এবং অগ্রগতি সঠিকভাবে পারদর্শিতা শিক্ষার্থীদের মধ্যে অর্জন হয়েছে কিনা সে সম্পর্কে যে ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করার ব্যবস্থা, সেটা হচ্ছে গঠনমূলক মূল্যায়নের মধ্যে। আর ডায়াগনস্টিক মূল্যায়ন হচ্ছে যেটা আমরা শিক্ষার্থীদের দুর্বলতা সম্পর্কে সঠিকভাবে নির্দেশ করে বা তথ্য দেয়। তাহলে আমাদের শিক্ষণ প্রক্রিয়ায় এই দুখানা জিনিসই কিন্তু আমাদের ব্যবহার করা দরকার বা উচিত বা ব্যবহার করা হয়। 2 নম্বর দেখো, ভারতীয় দর্শনের প্রসঙ্গক্রমে স্মৃতির পরিভাষা হলো। স্মৃতির পরিভাষা, ভারতীয় দর্শনের প্রসঙ্গক্রমে স্মৃতির পরিভাষা কি? দেখো, ভারতীয় দর্শনের প্রসঙ্গক্রমে স্মৃতির পরিভাষা হচ্ছে প্রতিনিধি জ্ঞান। প্রতিনিধি জ্ঞান বা রিপ্রেজেন্টেটিভ কগনিশন যেটাকে আমরা বলে থাকি, ভারতীয় দর্শনের প্রসঙ্গক্রমে স্মৃতি বা মেমোরির পরিভাষা এটাই। নিচের কোনটি থর্নডাইকের শিখন সম্পর্কিত 3টি মুখ্য সূত্রের অন্তর্গত নয়? কোনটি থর্নডাইকের শিখন সম্পর্কিত 3টি যে মুখ্য সূত্রের অন্তর্গত নয়? সিডিপি 1 যারা করেছে তারা কিন্তু এটা উত্তর করতে পারবে, দ্রুত উত্তর করার চেষ্টা করো। নিচের কোনটি থর্নডাইকের শিখন সম্পর্কিত 3টি মুখ্য সূত্রের অন্তর্গত নয়? উত্তর কি হবে দেখো, উত্তর হবে এ, অর্থাৎ একই উদ্দীপকের উদ্দেশ্যে বিবিধ প্রতিক্রিয়া সূত্র। এটা গণ সূত্রের মধ্যে পড়ছে। এই 3খানা সূত্র হচ্ছে মুখ্য সূত্র। এই 3টে মুখ্য সূত্র, উত্তর কিন্তু এটা এ হচ্ছে উত্তর, উদ্দীপকের উদ্দেশ্যে বিবিধ প্রতিক্রিয়া সূত্র। অন্তর্গত নয়, বাদ বাকি 3টা হচ্ছে মুখ্য সূত্রের অন্তর্গত। 4 নম্বর দেখো, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে সকল শিশুদের বুদ্ধাঙ্ক 20 থেকে 25-এর নিচে তারা হলো। মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে সকল শিশুদের বুদ্ধাঙ্ক 20 থেকে 25-এর নিচে তারা কি ধরনের প্রতিবন্ধকতা যুক্ত?
মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে সকল শিশুদের বুদ্ধাঙ্ক 20 থেকে 25-এর নিচে, তারা হচ্ছে অতি তীব্র প্রতিবন্ধকতা যুক্ত মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে 20 থেকে 25-এর নিচে যাদের বুদ্ধাঙ্ক রয়েছে, আমাদের স্মৃতি যেটাকে আমরা মেমোরি বলে থাকি, সেই স্মৃতিতে তথ্য কিভাবে যায় একটুখানি দেখে নাও যে তথ্য কিভাবে স্মৃতিতে যায়, মেমোরিতে প্রবেশ করে। প্রথমে রয়েছে আমাদের সেন্সরি রেজিস্টার বা সংবেদনমূলক স্তর। এখানে পরিবেশ থেকে যে বিভিন্ন তথ্যগুলো আমরা পাই, সেই সেন্সরি রেজিস্টার জ্ঞানেন্দ্রিয়ে এসে এখান থেকে খুব কম স্থায়িত্ব নিয়ে 1 সেকেন্ডেরও কম, এখানে বলা হচ্ছে যে 1 সেকেন্ডেরও কম স্থায়িত্ব এই স্থানে পৌঁছায়। অর্থাৎ অধিকাংশ তথ্যই বিস্মৃতিতে চলে যায়। যে তথ্যগুলির ওপর আমরা বিশেষ মনোযোগ দিয়ে থাকি সেগুলি শুধুমাত্র পরবর্তী স্তরে যায়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। তুমি রাস্তায় মনে করো বাইক নিয়ে যাচ্ছ, অনেক বাইক আসছে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু সবগুলোই ওই যেটা বললাম যে আমরা দেখতে পাচ্ছি দর্শন ইন্দ্রিয়ের সাহায্যে, কিন্তু আমরা মনে রাখছি না। কিন্তু বিশেষ একটা চেনার যদি লোক সামনে চলে আসে, তাহলে আমরা কিন্তু ওটা পরবর্তী স্মৃতিতে রাখবো যে ওই দিন আমার সাথে ওর দেখা হয়েছিল। তাহলে এটা সেন্সরি রেজিস্টারের বৈশিষ্ট্য। 2 নম্বর দেখো ক্ষণস্থায়ী স্মৃতি, যেটাকে আমরা শর্ট টার্ম মেমোরি বলে থাকি। এসটিএম সেন্সরি রেজিস্টার থেকে কিছু নির্বাচিত যেগুলো আমরা মনে রাখার চেষ্টা করছি সেগুলো এই পর্যায়ে আসে। এখানে কম বেশি 30 সেকেন্ডের কাছাকাছি স্থায়ী হয়। অনেক সময় আমরা ভুলেও যাই, এটা 30 সেকেন্ডের কাছাকাছি স্থায়ী হয়। এই স্তর থেকে কিছু তথ্য পরবর্তী স্তরে প্রবেশ করে, যেটা আমরা মনে রাখতে চাই, অরিজিনালি যেটা আমরা মনে রাখতে চাই সেটা কিন্তু পরবর্তী স্তরে প্রবেশ করে। এখানে ঠিক হয় যে তথ্যগুলি পরবর্তী স্তরে যাবে কিনা, কোন তথ্যগুলো পরবর্তী স্তরে যাবে। এখানে এই ক্ষণস্থায়ী স্মৃতি যেটাকে আমরা বলে থাকি, সেখানে ঠিক হয় যে কোন তথ্যগুলি পরবর্তী স্তরে যাবে। এই পর্যায়ে 30 সেকেন্ডের কাছাকাছি স্থায়ী হয়। তারপরে হচ্ছে দেখো এলটিএম, যেটাকে আমরা দীর্ঘস্থায়ী স্মৃতি বলে থাকি। ক্ষণস্থায়ী স্মৃতি থেকে কিছু নির্বাচিত তথ্য এই স্তরে এসে পৌঁছায়। এই পর্যায়ের পরিসর অনেক বেশি। এই স্তরে যেসব তথ্য থাকে সেগুলি সম্পর্কে আমরা সচেতন থাকি। তাহলে আমরা প্রথম থেকে একবার দেখে নিই ভালো করে যে প্রথমে সেন্সরি রেজিস্টার, দর্শন ইন্দ্রিয়, আমাদের যে 5খানা ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কিন্তু তথ্য সংগ্রহ করছি, কিছু মনে রাখছি, কিছু ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে। কিন্তু যেটা আমরা মনে রাখছি সেটা কিন্তু এসটিএম এ যাচ্ছে, যেখানে 30 সেকেন্ডের কাছাকাছি থাকছে। কিন্তু এই তথ্যটাই যদি আমি মনে করি এরকম 3-4খানা তথ্য রয়েছে মনে করো, তার মধ্যে 2খানা দরকার নেই, একটা মনে রাখতে চাইছি, সেটা কিন্তু এই দীর্ঘস্থায়ী স্মৃতিতে যাবে, এলটিএম এ যাবে। হলো দীর্ঘস্থায়ী স্মৃতিতে তথ্য পৌঁছাবার পর সেগুলি বিভিন্নভাবে সজ্জিত থাকে। দীর্ঘস্থায়ী স্মৃতিতে পৌঁছে গেল তথ্য, তার মানে আমরা মনে রাখতে পারলাম, এটা এরকম না। এটা দীর্ঘস্থায়ী স্মৃতিতে যখন যাবে তখন সেখানে গিয়ে বিভিন্নভাবে সেটা সজ্জিত থাকে। যেমন অর্থগত স্মৃতি, এখানে ধারণার শব্দ তথ্য সঞ্চিত থাকে, যেমন গ্রহ, গাছ প্রভৃতি তথ্য অর্থ হিসাবে, অর্থাৎ শব্দার্থ হিসাবে কিন্তু এখানে সজ্জিত থাকে। তারপরে দেখো এপিসোডিক মেমোরি, ভালো করে এই এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, বারবার পরীক্ষায় কিন্তু আসে যে পর্যায়ক্রমিক স্মৃতি, যেটাকে আমরা এপিসোডিক মেমোরি বলে থাকি। বিভিন্ন ঘটনা যা আমাদের জীবনে ঘটে থাকে সেগুলি স্মৃতি, এখানে কোনো যৌক্তিকতার ভিত্তি থাকে না। যেমন কেউ একজন বেরিয়ে এসে কোথায় কোথায় গিয়েছিল, কি দেখেছিল, এটাকে আমরা পর্যায়ক্রমিক স্মৃতি বলি। এটা মনে রাখার কিছু নেই যে একটা ঘুরতে গিয়ে সে কি কি দেখেছে, কি কি খেয়েছে, এগুলো সে পর্যায়ক্রমে বর্ণনা করছে, এটাকে আমরা পর্যায়ক্রমিক স্মৃতি বলে থাকি। আর একটা হচ্ছে দেখো প্রক্রিয়াগত স্মৃতি, এখানে চিত্রগত স্মৃতি বা কোনো ছবি বা চিত্র সম্বন্ধীয় তথ্য এই স্মৃতিতে কিন্তু সজ্জিত থাকে, যেটাকে আমরা প্রক্রিয়াগত স্মৃতি বলে থাকি। 5 নম্বর দেখো প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক বিকাশের অন্তর্ভুক্ত নয়। কোন ধরনের শিখন প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক বিকাশের অন্তর্ভুক্ত নয়?
ভালো করে লক্ষ্য করো, প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক বিকাশের অন্তর্ভুক্ত নয় কোন ধরনের শিখন? প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক বিকাশ, যেটাকে আমরা কগনিশন বলে থাকি, আমাদের যেগুলো আমরা বিদ্যালয়ে অর্জন করে থাকি চার দেওয়ালের মধ্যে বা বিভিন্ন বই পুস্তক পড়ে, যেগুলো আমরা বুদ্ধি খাটিয়ে কোনো জিনিস করার চেষ্টা করি, সেগুলোকে কোন ধরনের অন্তর্ভুক্ত নয়? এটা হবে চেষ্টীয় শিখন, এটা প্রজ্ঞামূলক শিখনের অন্তর্ভুক্ত নয়। বাদ বাকি যেগুলো ধারণার শিখন, প্রত্যক্ষণমূলক, সমস্যা সমাধান, এগুলো সবই কিন্তু প্রজ্ঞার সাথে যুক্ত, কিন্তু চেষ্টীয় শিখনটা আলাদা। বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন অভিজ্ঞতার পরিবর্তে মূলত জৈবিক কারণে আচরণের পরিবর্তন হলো বুদ্ধি, স্মৃতি, শিখন, পরিণমন। বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন ও অভিজ্ঞতার পরিবর্তে মূলত জৈবিক কারণে আচরণের পরিবর্তন। কি ধরনের পরিবর্তন, সেটা কি? বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন ও অভিজ্ঞতার পরিবর্তে মূলত জৈবিক কারণে আচরণের পরিবর্তন কি? দেখো, ভালো করে লক্ষ্য করে দেখবে, বয়সের সঙ্গে সঙ্গে যখন অনুশীলন অভিজ্ঞতার পরিবর্তে মূলত জৈবিক কারণে যে আচরণের পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা পরিণমন বলে থাকি। বয়সের সঙ্গে সঙ্গে, ভালো করে টার্মটা লক্ষ্য করবে, বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন অভিজ্ঞতার পরিবর্তে মূলত জৈবিক কারণে আমাদের যে আচরণের পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা পরিণমন বলে থাকবো। আর শিখন তো জৈবিক কারণে পরিবর্তন হবে না, শিখনের মাধ্যমে আমরা অর্জন করব, অনুশীলন করব, এটা একটা প্রক্রিয়া। কিন্তু পরিণমন এটা জৈবিক, মূলত জৈবিক কারণে, এই কারণে এটা পরিণমন বলা হয়। 7 নম্বর দেখো, মনোবিদ পিকুনাসের মতে 5 বছর বয়স থেকে 9 বছর বয়স পর্যন্ত কোন স্তরের মধ্যে পড়ছে? মনোবিদ পিকুনাসের মতে, মনোবিদ পিকুনাসের মতে 5 বছর বয়স থেকে 9 বছর বয়স পর্যন্ত প্রান্তীয় বাল্যের স্তর, মধ্য বাল্যের স্তর, প্রাক বাল্য নাকি যৌবনাগমের স্তর? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে মধ্য বাল্যের স্তর। এটা হচ্ছে মনোবিদ পিকুনাসের 5 বছর বয়স থেকে 9 বছর বয়সে বাল্যকালের মধ্য বাল্যের স্তরের কথা তিনি বলেছিলেন। মনোবিদ পিকুনাস মোট জীবনকালকে 10 ভাগে ভাগ করেছিলেন, সেগুলো আমরা পরে দেখছি। পশ্চিমের সেলফ কনসেপ্টের ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে এর দ্বারা? কোন শিক্ষাবিদ বা মনোবিদের দ্বারা পশ্চিমা দেশে সেলফ কনসেপ্টের ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে? দেখো, সেলফ কনসেপ্ট যখনই আসবে, এই সেলফ কনসেপ্টের ধারণাটি কে দিয়েছিলেন? যারা ডিএলএড করেছে তারা অবশ্যই বলতে পারবে, কার্ল রজার্স। কার্ল রজার্স হচ্ছে সেলফ কনসেপ্টের ধারণার সাথে যুক্ত। আমরা প্রত্যেককে যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণের উপর মূল্য আরোপ করি, তাকে বলা হয়, আমরা প্রত্যেকে যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণের উপর মূল্য আরোপ করি, অর্থাৎ জাজমেন্ট করি, আমরা নিজেরাই মূল্যায়ন করি যে এটা সঠিক, এটা বেঠিক, বা আমাদের যখন মূল্য, ভ্যালু দিই, আমরা নিজেদের বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণের উপর যখন আমরা নিজেদেরকে ভ্যালু দিই, অর্থাৎ আমাদের নিজেদের বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণকে আমরা সঠিকভাবে মনে করি, তাকে আমরা কি বলবো? উত্তর হবে, দেখো, উত্তর হবে সেলফ এস্টিম। সেলফ এস্টিমকে আমরা বলবি যে নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণের উপর মূল্য আরোপ করি, তাকে আমরা সেলফ এস্টিম বলি। নিচের কোন বিকাশ প্রক্রিয়া তুলনামূলকভাবে বিলম্বে ঘটে, অর্থাৎ দেরিতে ঘটে? নিচের কোন বিকাশ প্রক্রিয়া তুলনামূলকভাবে বিলম্বে ঘটে? ভাষাগত, আবেগগত, সামাজিক, নৈতিক? কোন বিকাশ প্রক্রিয়া একটু দেরিতে ঘটে? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে নৈতিক। নৈতিক বিকাশ একটু দেরিতে ঘটে। ভাষাগত, আবেগগত, সামাজিক সবই তাড়াতাড়ি ঘটে, কিন্তু নৈতিক বিকাশ, ভালো মন্দের বিচার, এগুলো কিন্তু একটু দেরিতে ঘটে শৈশবকালে। নয়তো যা দেখবে ছোট ছেলে মেয়েরা তাদের ভাষাগত, সামাজিক, আবেগগত বিকাশ ঘটছে, কিন্তু নৈতিক বিকাশ সঠিকভাবে তখন কিন্তু হচ্ছে না। কারণ যে আমার খেলনা চাই,
এখন খেলনার টাইম নয়, তারপরেও কিন্তু সে চাইছে এই ধরনের বিকাশগুলো একটু একটু পরে যখন আস্তে আস্তে বড় হবে, অর্থাৎ বাল্যকাল, কৈশোরকাল বা তার আগে থেকে কিন্তু আস্তে আস্তে বিকাশ আস্তে আস্তে শুরু হবে। অর্থাৎ নৈতিক বিকাশ সমস্ত অপশনে দেওয়া যে সমস্ত বিকাশ তার থেকে দেরিতে হয়, এটা মনে রাখার চেষ্টা করবে। 11 নম্বর দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের যে স্তর রয়েছে সেই স্তরের সংখ্যা কয়টি? কোহলবার্গের নৈতিক বিকাশ, আমি সিডিপির ক্ষেত্রে আমি বারবার বলছি যে কোহলবার্গ কিছু কিছু জায়গা রয়েছে যেখান থেকে প্রশ্ন প্রতি বছরে আমরা সাধারণত দেখতে পাই, সেগুলো আমরা পরে আলোচনা করে দিচ্ছি যে কোন কোন ধরনের জায়গা থেকে আমাদের প্রশ্ন বেশি আসে। যেমন একটা জায়গা হচ্ছে এই কোহলবার্গ, এই কোহলবার্গ থেকে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন কিন্তু আসছে। অর্থাৎ কোহলবার্গ যে নৈতিক বিকাশ সেটা কিন্তু তোমাদের একটু ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরের সংখ্যা হচ্ছে 3টি। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি? 3টি। একটু দেখে নিই কোহলবার্গের নৈতিক ও সামাজিক বিকাশ সম্পর্কে। কোহলবার্গের যে মূলত নৈতিক বিকাশ বলা হয়, কিন্তু ওনার তত্ত্বকে বলা হয় মোরাল অ্যান্ড প্রো সোশ্যাল ডেভেলপমেন্ট। এবং নৈতিক বিকাশটা কি? যে কোনো পরিস্থিতিতে ঠিক বা ভুল এই যে যুক্তিকরণের ক্ষমতার পরিবর্তন, এটাকেই আমরা নৈতিক বিকাশ বলে থাকি। যে কোনো পরিস্থিতিতে ঠিক বা ভুল এই যে যুক্তিকরণের ক্ষমতার বিকাশ, এটাকেই নৈতিক বিকাশ বলা হয়। নৈতিক বিকাশের 3টি পর্যায় রয়েছে। নৈতিক বিকাশের 3টি পর্যায় এবং প্রতিটি পর্যায়ে 2টি করে স্তর রয়েছে। অর্থাৎ নৈতিক বিকাশের টোটাল 3টা পর্যায়, 3টে পর্যায়ে 2টো করে স্তর থাকলে 6টি স্তর রয়েছে। একবার দেখে নাও 3টি পর্যায় কি কি, যেটাকে আমরা উত্তর করলাম। প্রাক সংস্কারমূলক পর্যায়, 2 নম্বর হচ্ছে সংস্কার প্রভাবিত পর্যায়, 3 নম্বর হচ্ছে সংস্কার মুক্ত পর্যায়। এবারে বলা হচ্ছে যে প্রতিটি পর্যায়ে 2টি করে স্তর রয়েছে। এই 2টি স্তরগুলো কি কি? প্রাক সংস্কারমূলক পর্যায়ে 2টি স্তর হচ্ছে শাস্তি বাধ্য নীতিবোধ আর একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ। শাস্তি বাধ্য নীতিবোধ আর একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ, অর্থাৎ শাস্তি অনুযায়ী সে তার নীতিবোধ ঠিক করে। এই প্রাক সংস্কারমূলক পর্যায়ে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধে এখানে প্রাক সংস্কারমূলক পর্যায়ে ব্যক্তির চাহিদা অনুযায়ী, অর্থাৎ তার স্বার্থ অনুযায়ী সে কিন্তু নীতিবোধ ঠিক করে। সংস্কারমূলক পর্যায়ে প্রত্যাশামূলক নীতিবোধ, সমাজ যেভাবে প্রত্যাশা করছে, সমাজ তার পরিবার সেভাবে তার নীতিবোধ ঠিক করে। এবং সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, অর্থাৎ সমাজের নিয়ম কানুন আদর্শ মেনে তার নীতিবোধটা পরিচালিত করে। এবং সংস্কার মুক্ত পর্যায়ে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, সামাজিক চুক্তি অনুযায়ী, অর্থাৎ সামাজিক যে চুক্তিগুলো রয়েছে, আইন রয়েছে, তার অনুযায়ী নীতিবোধ নিয়ন্ত্রণ করে। এবং তারপরে হচ্ছে সর্বজনীন নীতিবোধ শেষ পর্যায়ে দেখা যায়। গেস্টাল্ট শব্দটি একটি জার্মান শব্দ, ব্রিটিশ শব্দ, ফরাসি শব্দ, চীনা শব্দ? উত্তর করবে গেস্টাল্ট। নিশ্চয়ই শব্দটা শুনেছো। ভালো করে লক্ষ্য করে দেখবে যে গেস্টাল্ট শব্দটি একটি জার্মান শব্দ। গেস্টাল্ট শব্দটি একটি জার্মান শব্দ। 13 নম্বর দেখো, গেস্টাল্ট শব্দটির অর্থ কি? অন্তর্দৃষ্টিমূলক শিখনে এই গেস্টাল্ট শব্দটা রয়েছে। গেস্টাল্ট শব্দটার অর্থ কি? উত্তর করবে গেস্টাল্ট শব্দটার অর্থ হচ্ছে সমগ্রতা, সমগ্র অবয়ব, এগুলো আমরা বলে থাকি সমগ্রতা। অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলবে ক্ষেত্রফলের সাথে, কিন্তু যেখানে সমগ্রতা রয়েছে সেখানে ক্ষেত্রফল আমি দাগ দেব না। 14 নম্বর দেখো, গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি প্রতিক্রিয়া, উদ্দীপক, সাধারণীকরণ, প্রত্যক্ষ। গেস্টাল্ট মতবাদ, যেটাকে আমরা অন্তর্দৃষ্টি বলে থাকি। অন্তর্দৃষ্টিটা কি একটুখানি বলে নিই। যে অন্তর্দৃষ্টিটা হচ্ছে যে হঠাৎ কোনো সমস্যার সমাধান আমাদের চোখের সামনে বা আমাদের মনে এসে উপস্থিত হওয়া, যেটাকে এর আগের সিডিপিতে আমি বলেছিলাম যে প্রচেষ্টা ও ভুলের কৌশলের মতবাদের বিরুদ্ধে গড়ে উঠেছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। এই প্রচেষ্টা ভুলের বিরুদ্ধে মতবাদটা বিরুদ্ধে, অর্থাৎ প্রচেষ্টা ভুল মানে হচ্ছে বারবার
ভুল বারবার প্রচেষ্টা করছে, ভুল হচ্ছে, এবং এইরকম করতে করতে একটা টাইমে গিয়ে সঠিক আচরণটা সে নির্দিষ্ট আয়ত্ত করতে পারছে। কিন্তু অন্তর্দৃষ্টিবাদীরা এই জায়গাটাই ভুল ধরেছেন, কারণ তারা বলে সমালোচনা করেছেন এই কারণে যে বারবার প্রচেষ্টা ভুলের দরকার নেই। যখন আমরা প্রচেষ্টা করছি বুদ্ধিদীপ্ত ভাবে, যখন সমস্যার সমাধান হচ্ছে না, তখন কোনো এক সময় হঠাৎ করে আমাদের মনের মধ্যে অন্তর্দৃষ্টির মাধ্যমে আমাদের চোখের সামনে হঠাৎ করে কোনো একটা সমস্যার সমাধান চলে আসে। এটাকে আমরা অন্তর্দৃষ্টি বলে থাকি। অনেকের এরকম হয়েছে জীবনে, যা দেখবে যে কোনো একটা অঙ্ক মনে করো বা কোনো একটা সমস্যা মনে করো, তুমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে সমাধান করতে পারছিলে না, এবার তুমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছো বা অন্য কোনো কাজে তুমি ব্যস্ত হয়ে পড়েছো, হঠাৎ করে তোমার কিন্তু ওই সমাধানটা বা এইভাবে করলে কেমন হয় বা এই কোনো একটা নাম বা কোনো একটা সমাধান হঠাৎ করে চোখের মনের সামনে দরজায় এসে উপস্থিত হয়। এটাকে অন্তর্দৃষ্টি বলা হয়। তাহলে গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি? উত্তর হবে সাধারণীকরণ। সাধারণীকরণ মানে হচ্ছে একটা সূত্রের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ একটা প্রচেষ্টার একটা সাধারণীকরণ করা। কোহলার কফকা কোন ধারার বিজ্ঞানী? আচরণবাদী, ক্রিয়াবাদী, অনুষঙ্গবাদী, সমগ্রতাবাদী। কোহলার কফকা মনোবিজ্ঞানী, এরা কোন ধরনের মনোবিজ্ঞানী? উত্তর হবে দেখো সমগ্রতাবাদী মনোবিজ্ঞানী কোহলার কফকা। অন্তর্দৃষ্টিমূলক, এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের কথা এখানে বলা হচ্ছিল, যেটা যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে প্রবক্তারা বলেন প্রাণীরা সবসময় প্রচেষ্টা ভুলের মাধ্যমে শেখে না। যেহেতু প্রচেষ্টা ভুলের কৌশলের সমালোচনার বিরুদ্ধে গড়ে উঠেছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, সেখানে এই বিজ্ঞানীরা বলছে যে প্রাণীরা সবসময় প্রচেষ্টা ভুলের মাধ্যমে শেখে না। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি হওয়ার পর প্রাণীর সমস্যার সমাধান করে, এটা হঠাৎ ঘটে, এজন্য প্রচেষ্টা ভুলের প্রয়োজন হয় না। একেই অন্তর্দৃষ্টি বা ইনসাইটফুল লার্নিং বলা হয়। তারপরে দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অনুশীলনের দ্বারা। তাহলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো যে হঠাৎ ঘটে। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অনুশীলনের দ্বারা, বুদ্ধির দ্বারা, অনুকরণের দ্বারা, অনুবর্তনের দ্বারা। উত্তর হবে কি? দেখো উত্তর হবে বুদ্ধির দ্বারা। অন্তর্দৃষ্টিমূলক মূলত সম্ভব হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন, কারণ প্রচেষ্টা ভুলের মাধ্যমে যে জায়গাটা অন্তর্দৃষ্টিমূলক মনোবিজ্ঞানীরা সমালোচনা করেছেন যে আমি বুদ্ধিহীন ভাবে বারবার প্রচেষ্টা করে যাচ্ছি আর ভুল করে যাচ্ছি, তারপরে সঠিক আচরণ আয়ত্ত হয় কি করে? এখানে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে বলা হচ্ছে যে বুদ্ধির মাধ্যমে যদি আমরা সমাধান করি অবশ্যই সমাধান হবে, যদি না পারি অন্তর্দৃষ্টির মাধ্যমে ওটা সমাধান সম্ভব। ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? কোনো কাজের যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কিন্তু অন্তর্দৃষ্টি আসবে না। অর্থাৎ ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? উত্তর কি হবে? দেখো উত্তর হবে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে ধারাবাহিকতা কিন্তু একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দেখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ 3.0 18 তারিখ থেকে শুরু হয়েছে। তোমরা যারা ডব্লিউবি টেট ছাড়াও অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 3.0 তে ভর্তি হতে পারো, এবং এই জন্য অবশ্যই যোগাযোগ করে নেবে, এবং সমস্ত বিষয় সিলেবাস ভিত্তিক ক্লাস প্লাস মক টেস্টের ব্যবস্থা রয়েছে। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মতে কোনটি সঠিক? ভালো করে পড়ে তারপর উত্তর করার চেষ্টা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মতে কোনটি সঠিক? ভালো করে লক্ষ্য করে দেখো যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মতে কোনটি সঠিক। শিক্ষক বা শিক্ষিকা কবিতাটি সম্পূর্ণ অংশ পাঠ করবেন এবং ব্যাখ্যা করবেন, কবিতাটির প্রতিটি লাইন পাঠ করবেন, ব্যাখ্যা করবেন, কবিতাটি শিক্ষার্থীদের মুখস্থ করতে বলবেন,
কবিতাটির প্রথম চার লাইন মুখস্থ করতে বলবেন। আচ্ছা, এখানে মনে করো যে ক্লাসে একটা কবিতা পড়ানো হচ্ছে, সে কবিতার অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের দৃষ্টিতে কবিতাটি কিভাবে পড়ালে শিক্ষার্থীরা শিখবে, এখানে সেটাই বলা হচ্ছে যে উত্তর কোনটি হবে। ভালো করে লক্ষ্য করে দেখবে, উত্তর এটা হবে যে শিক্ষক শিক্ষিকারা কবিতাটি সম্পূর্ণ অংশ পাঠ করবেন। সমগ্রতাবাদ অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের আরেকটি নাম কি? সমগ্রতাবাদ, অর্থাৎ সম্পূর্ণ অংশ পাঠ করবেন, তারপরে ব্যাখ্যা করবেন। অন্তর্দৃষ্টিতে কোনটি সঠিক? বিষয়বস্তুকে বারবার অনুশীলন করে আয়ত্ত করা, বিষয়বস্তুকে যুক্তি ও বুদ্ধির দ্বারা সমস্যা সমাধান করা, বিষয়বস্তুকে সার্বিক অনুধাবনের মাধ্যমে বিষয়বস্তুকে আয়ত্ত করা, কোনটি নয়। অন্তর্দৃষ্টিতে কোনটি সঠিক? আমি যেটা বলেছিলাম যে অন্তর্দৃষ্টির আরেক নাম কি? সমগ্রতাবাদ, অর্থাৎ বিষয়বস্তুকে সার্বিক অনুধাবনের মাধ্যমে বিষয়বস্তুকে আয়ত্ত করা, এটাকেই বলা হচ্ছে সার্বিক অনুধাবনের নীতি। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্য একবার দেখে নেয়। সামান্যীকরণ ও পৃথকীকরণের কথা বলা হচ্ছে যে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাতিল করে সামান্যীকরণ ও পৃথকীকরণ মূল ব্যাপার কোনটা? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের তিনখানা নীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে সামান্যীকরণ, যে পৃথকীকরণ, এই দুইখানা নীতি কিন্তু সবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বাতিল করে প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলিকে বেছে বেছে নেওয়াই হলো পৃথকীকরণ। এরপর ওই সাধারণ ধর্মী বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে সূত্র তৈরি করার নামই হলো সামান্যীকরণ। তাহলে সামান্যীকরণ পৃথকীকরণ ব্যাপারটা বোঝা গেল, যে আমি কোনটা পড়বো কোনটা পড়বো না এগুলোকে বেছে নেওয়া হচ্ছে পৃথকীকরণ, এবং যেগুলো বেছেছি সেগুলো নিয়ে একটা সাধারণ সূত্র বা বৈশিষ্ট্য যদি আমরা আয়ত্ত করি সেটাকে বলা হচ্ছে সামান্যীকরণ। নিজস্ব বৈশিষ্ট্য বলি, যে শিখন সম্পন্ন হওয়ার আগে বাধাপ্রাপ্ত হলো শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অতৃপ্তিকর অবস্থার উন্মেষ ঘটে, তখন ওই অতৃপ্তি অবস্থার সমাধানের জন্য যে সমগ্র পরিস্থিতি সে বিশ্লেষণ করে, এই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সমস্যা বিশ্লেষণ সমাধান প্রথমে শিখন পরিস্থিতি বা সমস্যাকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করে। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে যে কবিতার কথাটা আমি বললাম, যে প্রথমে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করবে, প্রত্যক্ষণের ভিত্তিতে প্রতিক্রিয়া করে এবং পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনে। প্রথমে সমগ্র বিষয়টাকে প্রত্যক্ষণ করলো, দেখলো, তার ভিতরে প্রতিক্রিয়া হলো, মানে প্রতিক্রিয়া করলো, তার ফলে পরিবর্তন হলো, এবং পরিবর্তনের প্রত্যক্ষণের মাধ্যমে পরিবর্তিত যে প্রত্যক্ষণ তার মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিক্রিয়া করতে থাকে। এভাবে হঠাৎ সমস্যাটির সমাধান সে খুঁজে পায়। অর্থাৎ সমস্যা বিশ্লেষণ সমাধান কিভাবে হচ্ছে, পরপর এভাবে স্টেপ অনুযায়ী কিন্তু হবে। অধিক পরিশ্রম সাপেক্ষ কোন কৌশল? প্রাচীন অনুবর্তন, প্রচেষ্টা, ভুলের কৌশল, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, কোনটি? অধিক পরিশ্রম সাপেক্ষ কোন কৌশল? অবশ্যই প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল হচ্ছে অধিক পরিশ্রম সাপেক্ষ। কারণ বুদ্ধিদীপ্ত ভাবে, যেহেতু থর্নডাইক আবার পরে উনি বুদ্ধির কথা স্বীকার করেছিলেন যে প্রচেষ্টা ভুলের কৌশলে বুদ্ধি দরকার রয়েছে, কিন্তু যদি যান্ত্রিক ভাবে প্রচেষ্টা বারবার ভুল করা হয় তাহলে কিন্তু একটা পরিশ্রম সাপেক্ষ ব্যাপার এটা। আবিষ্কারমূলক শিখন কৌশলের প্রবক্তা কে? আবিষ্কারমূলক শিখন কৌশলের প্রবক্তা কে? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে ব্রুনার, আবিষ্কারমূলক শিখন কৌশলের প্রবক্তা। 22 নম্বর দেখো, নিজ সম্পর্কে বর্ণনার মধ্য দিয়ে শিশুর কি ধরনের তথ্য পাওয়া যায়? নিজের সম্পর্কে, মনে করো যে একটা শিশুকে বলা হচ্ছে যে নিজের সম্পর্কে বলো বা নিজের সম্পর্কে আলোচনা করো বা নিজেকে ব্যাখ্যা করো, তখন কি ধরনের তথ্য পাওয়া যাবে? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে নিজ সম্পর্কে ধারণা তো পাওয়া যাবে, শিশু পিতামাতার সম্পর্কে ধারণা পাওয়া যাবে, শিশু কি ধরনের ব্যক্তি হতে পছন্দ করে এটাও কিন্তু পাওয়া যাবে। শিশুর রাগ কি উপায় নিয়ন্ত্রণ করা যায়? একটা শিশু সে যখন রাগ করে কি উপায় নিয়ন্ত্রণ করা যায়? উত্তর করবে সবাই। নিশ্চয়ই বুঝতে পারছো, এটাই উত্তর হবে। সিডিপির ক্ষেত্রে দৈহিক শাস্তি ব্যাপারটা সমর্থন করে না কখনোই, যে বয়স ও পরিণামন অনুযায়ী প্রতিবিধান করে তার রাগ নিয়ন্ত্রণ করা যাবে, অর্থাৎ বয়স দেখতে হবে এবং তার পরিণামন অনুযায়ী
তাকে নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতে হবে। দৈহিক শাস্তি কখনোই সমাধান নয়, এটা বারবার বলা হচ্ছে। শিশুর আবেগগত বিকাশ বিচ্ছিন্নভাবে ঘটে, নিরবিচ্ছিন্নভাবে ঘটে, নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন উভয় প্রকার ভাবে ঘটে, অনুমানযোগ্য নয়। কোনটি? শিশুর আবেগগত বিকাশ কিভাবে ঘটে? উত্তর কি হবে? দেখো, নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন উভয় প্রকার ভাবে ঘটে। শিশুর আবেগগত বিকাশ নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন উভয় ভাবে ঘটে। 25 নম্বর দেখো, শিশু রেগে যায় যখন তার খেলার সামগ্রী ভেঙে যায়, তার খেলার সামগ্রী কেউ কেড়ে নেয়, তার খেলার সামগ্রী হারিয়ে যায়, এদের সবগুলি। কোনটি? অবশ্যই উত্তর হবে সবগুলি। ভেঙে গেলে, কেড়ে নিলে, হারিয়ে গেলে অবশ্যই রাগ করবে। আজকে এ পর্যন্ত, পরবর্তী সিডিপিতে আবার দেখা হচ্ছে সবার সাথে। কিন্তু আমাদের যে টিডব্লিউএস যদি একাডেমি অ্যাপ যদি তোমাদের কাছে না থাকে, অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, কারণ 24-এ পরীক্ষা প্রস্তুতি হিসাবে টেটের জন্য কিন্তু শুরু হবে। আমি বারবার বলছি, আমাদের সিডিপি ক্লাস কিন্তু 24-এ টেটের জন্য খুবই উপযোগী হবে, উপকারে আসবে। কারণ 2-3 মাসে নোটিফিকেশন আসার পরে কিন্তু পড়াশোনা শুরু করলে সেই ধরনের রেজাল্ট কিন্তু আমরা পাবো না। সেজন্য আমরা বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য আমরা কিন্তু এত ক্লাসগুলো আমরা শুরু করছি। আমরা সিডিপির যে কোশ্চেন গুলো সেগুলো আমরা কিন্তু শুরু করছি। এই কারণে তোমাদেরকে বারবার বলছি যে সিডিপি 2024-এর যদি তোমাদের টার্গেট টেট হয়, তাহলে কিন্তু এখন থেকে তুমি প্রস্তুতি শুরু করতে পারো। কারণ প্রচেষ্টা পরিশ্রম, আমি বারবার বলছিলাম যে প্রচেষ্টা পরিশ্রম কিন্তু কখনোই বৃথা যাবে না, কোনো দিকেই কিন্তু অবশ্যই কাজে তোমাদের লাগবে। চলো আজকে পর্যন্ত, পরবর্তী সিডিপিতে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে।